আসসালামু আলাইকুম। জসিতা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। ফরেন অফিস কনসালটেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। আর শেখ হাসিনার পতনের পর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম কোনো বৈঠক এটি। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত যাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেওয়া হবে বলে জানা গেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের খবর জানতে আমরা যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, বেলা 11টার দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সফর সঙ্গীদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন এবং এই মুহূর্তে মূলত এই পদ্মায় এই দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক চলছে। আমরা বৈঠকের পর হয়তো জানাতে পারবো যে আজকে কি নিয়ে বৈঠক হলো এবং সেই বৈঠক আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি মূলত বর্তমান ভারত এবং বাংলাদেশের মাঝখানে চলমান যে শীতল একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে স্বাভাবিক করার জন্য একটি প্রক্রিয়া এবং ফরেন অফিস কনসালটেন্সিতে যোগ দেওয়ার জন্যই ভারতের পররাষ্ট্র সচিব আজ বাংলাদেশে তার সংক্ষিপ্ত সফর এসেছেন এবং এই আজকের এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং গত 5 আগস্টের পর গত 4 মাসের মাঝে বাংলাদেশে ভারতের থেকে এটি কূটনৈতিক পর্যায়ের কোনো একজন কর্মকর্তার প্রথম সফর বলা যায়। তো বলা যাচ্ছে যে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্রমাগত খারাপ হতে থাকে এবং ভারতীয় যে মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে ব্যাপক অপপ্রচার হতে থাকে এবং এই অপপ্রচারের মধ্যেই বাংলাদেশ থেকে কিন্তু বারংবার সেখানে প্রতিবাদ করা হয় এবং এক পর্যায়ে ভারতের কিছু মানুষ তারা হচ্ছে বাংলাদেশের হাইকমিশনে সেখানকার হাইকমিশনে তারা আক্রমণ চালায় এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকেও ভারতের হাইকমিশনারকে তলব করা হয়। তো এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশ ভারতের মাঝখানে দীর্ঘদিন যাবৎ ধরে চলমান যে সম্পর্ক তাতে বেশ খানিকটা ভাটা পড়েছে এবং এর ফলে দু দেশের মধ্যকার জনগণের মাঝেও বেশ উৎকণ্ঠা উত্তেজনা তৈরি হয়েছে। তো এই যে উৎকণ্ঠা উত্তেজনা এটিকে প্রশমিত করা এবং বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে আরও বেশি ভালো করার এবং সেই সম্পর্ক যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, সেটা যেন আসলে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টভাবেই হয়, সেটিকে প্রাধান্য দিয়ে চলমান রাখার জন্যই মূলত ভারত বাংলাদেশের মাঝখানে এই উচ্চ পর্যায়ে সচিব পর্যায়ের বৈঠকটি চলছে এবং আমরা জানতে পেরেছি যে এই বৈঠকে মূলত শেখ হাসিনাকে ভারত কীভাবে কোন প্রক্রিয়া বাংলাদেশে ফেরত পাঠাতে পারে কিংবা বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা দিয়েছে যে কিছু পণ্য বাংলাদেশে এখন আসছে না, একই সাথে ভারতের ভিসা রেশিও সেটিও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইগুলোর কি করে পরিবর্তন করা যায়, কিভাবে এইগুলোকে কাটিয়ে উঠে আরেকটু ভালো সম্পর্ক করা যায় সেটির ব্যাপারেই মূলত আজকে আলোচনা চলছে এবং এই বৈঠকের ব্যাপারে বেলা 5:30টার দিকে অর্থাৎ সন্ধ্যার সময় পররাষ্ট্র সচিব তিনি একটি মিডিয়া ব্রিফ করবে, সেখানে আমরা জানতে পারবো যে আজকের এই বৈঠকে দু দেশের সচিব পর্যায়ের বৈঠকে মূলত কি বিষয় আলোচনা হয়েছে এবং সেখানে দু দেশ থেকে আসলে কি জিনিস জানানো হয়েছে। তো এই ছিল পদ্মা থেকে সর্বশেষ অবস্থা। আমরা মিডিয়া ব্রিফিংয়ের পরে জানাতে পারবো যে আজকের এই বৈঠকে মূলত কি আলোচনা হয়েছে। জসিন্তা, শুনছিলাম ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবর।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ও অনাবাসিক মোট 27 জন রাষ্ট্রদূত যোগ দেবেন। এ উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অনাবাসিক রাষ্ট্রদূতগণ ঢাকা এসেছেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। শুধুমাত্র পদক প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বেগম রোকেয়ার মতো সমাজের সাহসী এবং উদ্যমী নারীদের গল্প সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি এমন আহ্বান জানান। তার কল্পনা শক্তি, কাজের বর্ণনা করব না, সেটা অনেক বর্ণনা পেয়েছেন। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নাই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। বিগত সরকারের 15 বছরের শাসনামলে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুর্নীতির বিচার না হওয়াটাও একটি সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বেগম রোকেয়ার 144তম জন্মদিন এবং 92তম মৃত্যু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়া প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবান্ধ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে বিভিন্ন কর্মসূচি পালন করেন জেলা প্রশাসন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই দুঃখ প্রকাশ করেন তিনি। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত আর হিমেল বাতাসে জুবুথুবু সাধারণ মানুষ। কুয়াশা চাদরে ঢাকা পড়েছে চারদিক, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ছিন্নমূলক খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারী। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। আজ সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা। ভোরের দিকে তাপমাত্রা থাকছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।